আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের একটি নতুন ক্লাসে প্রোটেকশন অফ অল্টারনেটর নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা শুধু থিওরি পার্টটা দেখব, তারপরে আমরা বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো অল্টারনেটর প্রোটেকশন থেকে অনেক সময় সার্কিট ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম এগুলো পরীক্ষায় আঁকতে দিয়ে থাকে, অথবা এমসিকিউ প্রশ্ন থাকতে পারে এবং ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা দেখি একটা অল্টারনেটরে আসলে কি কি প্রোটেকশন নেওয়া যেতে পারে। এর মধ্যে একটা হচ্ছে প্রাইম মুভার ফেলিওর। প্রাইম মুভার ফেলিওর যদি হয় তাহলে অল্টারনেটরে প্রোটেকশন নেওয়ার প্রয়োজন আছে। তো এই প্রাইম মুভার ফেলিওর হইলে অ্যাকচুয়ালি কি হয়? প্রাইম মুভার ফেলিওর হলে অল্টারনেটরে পাওয়ার রিভার্স ডিরেকশনে ফ্লো হয়। অর্থাৎ প্রাইম মুভার কি? প্রাইম মুভার হচ্ছে সেই মেশিন যেটা হচ্ছে অল্টারনেটরকে ঘুরায় এবং অল্টারনেটর বিদ্যুৎ উৎপাদন করে। এখন যদি প্রাইম মুভার ফেলিওর করে তাহলে কি হবে? অল্টারনেটর লাইনে পাওয়ার সাপ্লাই না করে উল্টা লাইন থেকে পাওয়ার নিতে থাকবে, সে মোটরের মতো আচরণ করবে। তো প্রাইম মুভার ফেলিওর খুব একটা স্ট্রং ফেলিওর। স্পেশালি এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন ড্রিভেন অল্টারনেটরে হয়। অনেক সময় ডিজেল ইঞ্জিন ড্রিভেন অল্টারনেটর গুলোতে প্রাইম মুভার যখন ফেল করে তখন অল্টারনেটর ইনভার্টেড রানিং করে। অর্থাৎ আমি যে বললাম ইনভার্টেড রানিং করতেছে মানে কি, আগে ক্লকওয়াইজ ঘুরতেছিল এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তার মানে আগে সে লাইনে পাওয়ার সাপ্লাই করছিল কিন্তু এখন সে লাইন থেকে পাওয়ার নিচ্ছে, অর্থাৎ সে অনেকটা মোটর হয়ে গেছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ঘটে যখন মনে করো টার্বো অল্টারনেটর সেট, হাইড্রোজেনারেশন সেট, ডিজেল ইঞ্জিন ড্রিভেন অল্টারনেটর, এই ধরনের অল্টারনেটর সেট গুলোতে প্রাইম মুভার ফেল করলে তারা জেনারেটর মতো মোটরের মতো কাজ করতে শুরু করে। তো এই ধরনের প্রোটেকশনের জন্য রিভার্স পাওয়ার রিলে ইউজ করা হয়। খুবই সহজ, এই ফল্ট হয়েছে তার মানে কি? তার মানে পাওয়ারটা ডিফারেন্ট ডিরেকশনে, উল্টা ডিরেকশনে ফ্লো করছে। তো পাওয়ার উল্টা ডিরেকশনে ফ্লো ঠেকানোর জন্য আমরা রিভার্স পাওয়ার রিলে যদি ইউজ করি, পাওয়ার রিভার্স দিকে যেতে থাকলেই কি করবে? এই রিলে কাজ করবে। ঠিক একইভাবে আরো এক ধরনের ফল্ট হচ্ছে ফিল্ড ফেলিওর। অল্টারনেটরের ফিল্ড যদি ফেল করে তাহলে আহ, এটা কি কেন করে? যদি অল্টারনেটরের যে এক্সাইটেশন আছে সেই এক্সাইটেশনটা লস হয়ে যায়, অর্থাৎ এক্সাইটেশন নাই, তাহলে সেটাকে আমরা ফিল্ড ফেলিওর বলি। তো এই ফেল হলে অল্টারনেটরের যে স্টেবিলিটি, তার যে ভোল্টেজ স্টেবিলিটি, সেটা আর থাকে না। ঠিক একইভাবে ওভার কারেন্ট ওভার স্পিড ফেলিওর হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে লোড সার্জ অর মেকানিক্যাল ফেলিওর। অল্টারনেটর যদি কোনো সাডেন কোনো মেকানিক্যাল ফেলিওর হয় বা লোড সার্জ হয় তখন এই ধরনের ফল্ট হতে পারে, তখন আমাদের প্রোটেকশন রিলের প্রয়োজন আছে। এরপরে হচ্ছে ওভার ভোল্টেজ। ওভার ভোল্টেজ হলে অ্যাকচুয়ালি অল্টারনেটরের ইনসুলেশন ড্যামেজ হয়ে যেতে পারে এবং সিস্টেমের স্টেবিলিটিকেও হ্যাম্পার করে। আরেকটা ফেলিওর সেটা হচ্ছে আনব্যালেন্স লোডিং। অল্টারনেটরের তিনটা ফেজে যদি ব্যালেন্স লোড থাকে তার মানে হচ্ছে অল্টারনেটরটা ব্যালেন্সড। এখন এক এক ফেজে যদি এক এক ধরনের লোড কানেক্ট থাকে সেটাকে বলা হচ্ছে আনব্যালেন্স লোডিং। তো অল্টারনেটর যখন আনব্যালেন্স হতে থাকে তখন তার লস হতে থাকে হিটের মাধ্যমে, যেটা আস্তে আস্তে হিট হতে থাকে এবং তার ইফিসিয়েন্সি কমতে থাকে। আরেক ধরনের ফল্ট হচ্ছে স্টেটর ওয়াইন্ডিং ফল্ট। তো এই স্টেটর ওয়াইন্ডিং ফল্ট হলে আহ, এটা খুবই মারাত্মক ধরনের ফল্ট এবং এটা খুব দ্রুত এটাকে প্রোটেকশন দিতে হয়, নাহলে সিভিয়ার ড্যামেজ হয়ে থাকে। অর্থাৎ এটা সিভিয়ার একটা ফল্ট আর কি। তো এই স্টেটর ওয়াইন্ডিং ফল্ট প্রোটেকশন অ্যাকচুয়ালি কখন দিতে হয়? স্টেটরে মনে করো যদি দুইটা ফেজ শর্ট সার্কিট হয়ে যায় তখন হচ্ছে ফেজ টু ফেজ ফল্ট। আবার যদি অল্টারনেটরের ফেজ টু গ্রাউন্ড, একটা ফেজ থেকে গ্রাউন্ড শর্ট সার্কিট হয়ে যায়, ফেজ টু গ্রাউন্ড ফল্ট, দুইটা টার্ন টার্ন শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে ইন্টার টার্ন ফল্ট। তো এইগুলোর জন্য অল্টারনেটরকে আমাদের প্রোটেকশন দিতে হয় এই ধরনের ফেলিওর গুলার জন্য। ঠিক আছে, তো একটা অল্টারনেটরকে প্রোটেক্ট করার জন্য এখানে আমরা একটা যে চিত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিফারেন্সিয়াল প্রোটেকশনের চিত্র। একটা অল্টারনেটরে ডিফারেন্সিয়াল প্রোটেকশন,
তো একটা অল্টারনেটর না, যে কোনো একটা সিস্টেমকে আমরা এর মাধ্যমে প্রোটেক্ট করতে পারি। অর্থাৎ যাকে আমি প্রোটেক্ট করব তাকে আমি এই জোনের মধ্যে রাখবো, এই যে প্রোটেক্টেড এলিমেন্ট। ঠিক আছে। তো আমি যখন আমার প্রোটেক্টেড এলিমেন্টটাকে এই ডটেড লাইনের জোনটাতে রাখবো, তার দুই দিকে দুইটা সিটি দিব, দিয়ে সিটির এই মাথা শর্ট, এই মাথা শর্ট করে মাঝখানে একটা আমি রিলে লাগাই দিব। তাহলে কি হবে, এইখানে যতটুকু কারেন্ট যাবে এখান দিয়ে ততটুকু কারেন্টই বের হয়ে যাবে। আচ্ছা, বের হয়ে গেল। তাহলে কারেন্ট যদি এখানে ঢুকে এখান থেকে বের হয়ে যায়, তাহলে কি হবে, এই সিটি দ্বারা যতটুকু কারেন্ট এখানে জেনারেট হবে ততটুকু কারেন্ট এখানে জেনারেট হবে। অর্থাৎ এই রিলের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, ব্যালেন্স একটা সিস্টেম। ঠিক আছে। কিন্তু যদি এখানে কোনো ফল্ট হয়ে যায় তাহলে কি হবে, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এখন কি এই কারেন্ট তো আর ওইদিকে পাস করবে না। ফল্ট হয়েছে মানে কি, ফল্ট দিয়ে কিছু কারেন্ট চলে যাবে। আবার এখানে যখন ফল্ট হবে এইদিকে বাসবার থাকলে এই বাসবার থেকে এইখান দিয়েও কারেন্ট আবার চলে আসবে। তখন কি হবে, এই সিটি যে এইদিকে যে কারেন্ট, সেই কারেন্ট আর আগের মতো থাকবে না, এটা আনব্যালেন্স হয়ে যাবে। তখন এই রিলে কয়েল দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। তখন এই রিলে বুঝতে পারবে প্রোটেক্টেড এলিমেন্টের মধ্যে কোনো ধরনের ফল্ট আছে। তখন সে অ্যাকশন নেবে, সার্কিট ব্রেকারকে সে ট্রিপ করে দেবে। তো এই ধরনের প্রোটেকশনের একটা অসুবিধা হচ্ছে, শুধু এই সিটি দুইটার মাঝামাঝি অঞ্চলকেই সে প্রোটেক্ট করতে পারে, কিন্তু এর বাইরে কোনো ফল্ট হইলে সেটার কোনো প্রোটেকশন দিতে পারে না। আর এই ধরনের প্রোটেকশন স্কিমকে বলা হয় ডিফারেন্সিয়াল প্রোটেকশন। তো আমরা এতক্ষণ এখানে যে চিত্রটা দেখলাম, এটা তো আমরা অনেকটা সিঙ্গেল ফেজের জন্য দেখলাম। থ্রি ফেজের জন্য চিত্রটা কেমন হবে? থ্রি ফেজের জন্য একই। যদি আমার থ্রি ফেজ অল্টারনেটর হয় তখন কেমন হয়, প্রতিটা ফেজে ফেজে কি একটা একটা সিটি, একটা একটা সিটি কানেক্ট করে তাদেরকে আমরা কানেক্ট দিয়ে এইখানে আমার রিলেটা থাকে। তো যদি এই মাঝামাঝি অঞ্চলে এখানে কোনো ফল্ট হয়, তাহলে এই রিলে কয়েল দিয়ে কারেন্ট ফ্লো হয়। আর যদি কোনো ফল্ট না হয়, যতটুকু কারেন্ট এখান দিয়ে ঢুকলো ততটুকুই বের হবে। তার ফলে কি হবে, তার ফলে রিলে কয়েলে কোনো কারেন্ট যাবে না। আর যদি ফল্ট হয় আর রিলের এই তিনটা কয়েল দিয়ে কারেন্ট যায়, যে কোনো একটা দিয়ে যদি যায়, তাহলে কি হবে, এই রিলে ম্যাগনেটাইজড হয়ে যাবে, তখন সেই সুইচটাকে উপর দিকে টান দিবে, তখন এই সুইচটা এখানে শর্ট হয়ে যাবে। আর এইটা শর্ট হইলেই ট্রিপ সার্কিটে সিগন্যাল চলে যাবে, তখন সার্কিট ব্রেকারকে ট্রিপ করে দিবে। তো এটা হচ্ছে ডিফারেন্সিয়াল প্রোটেকশনের একটা চিত্র। ঠিক আছে। তো একইভাবে উম, এই ডিফারেন্সিয়াল প্রোটেকশনের কে সামান্য একটু ইমপ্রুভ করে এই ধরনের প্রোটেকশন দেওয়া হয়েছে। এখানে দেখো প্রতিটা ওয়্যারে একটা একটা ব্যালেন্সিং রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই রিলে গুলাকে ব্যালেন্স করার জন্য। ঠিক আছে। প্রতিটা পাইলট ওয়্যারে একটা একটা ব্যালেন্সিং রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। এর ফলে কি হয়, এর সেন্সিটিভিটিটা আমাদের আরেকটু কন্ট্রোলে আসে। তো এই ধরনের প্রোটেকশনেরও কিছু লিমিটেশন আছে। তো আমরা উপরে যে দুইটা চিত্র দেখতেছি, এদের কিন্তু লিমিটেশন আছে। সেটা বলা হচ্ছে, ইট ইজ এ জেনারেল প্র্যাকটিস টু ইউজ নিউট্রাল আর্থিং রেজিস্ট্যান্স ইন অর্ডার টু লিমিট দ্য ডিস্ট্রাকটিভ এফেক্ট অফ আর্থ কারেন্ট। এখানে দেখো, পরীক্ষায় আঁকার সময় সবাই এই ভুলটা করে, এইটাকে আর গ্রাউন্ড করে না, এই জায়গাটাকে। এটা পরীক্ষা কিন্তু আঁকতে দেয়, অনেক পরীক্ষা এটা আসবে, আঁকতে দিবে। দেখবো তুমি সবে দিচ্ছ, হয়তো এদিকে আর্থিং রেজিস্ট্যান্স লাগিয়ে এটা গ্রাউন্ড করতে ভুলে গেছো, অথবা এখানে নিউট্রালের সাথে গ্রাউন্ড করতে ভুলে গেছো। তো এটা না করাটা কিন্তু একটা ফল্ট, এটা এখানে বলা হচ্ছে। আর্থিং আর্থিং রেজিস্ট্যান্স দিয়ে যেমন গ্রাউন্ড করতে হয়, এখানে কমন ওয়্যারটাও গ্রাউন্ড করতে হয়। ঠিক আছে। তাহলে হচ্ছে ডিস্ট্রাকটিভ যে আর্থ ফল্ট কারেন্ট, সেটা থেকে বাঁচানো যায়। ইন such situation it is impossible to protect the whole of the stator windings of a star connected alternator during earth faults. When an earth fault occurs near the neutral point, there may be insufficient voltage across the short circuited portion to drive the necessary current round the fault সার্কিট টু অপারেট দ্য রিলে। এখন মনে করো, যদি আমি তো একদম অল্টারনেটর ওয়াইন্ডিং, তো এখানে চিত্র এমন মনে হচ্ছে, কিন্তু অল্টারনেটর ভিতরে তো এই তিনটা ওয়াইন্ডিং শর্ট করা আছে, তাই না? এত বড় লম্বা তার বের করে এরপরে শর্ট করা না, একদম শর্ট করা। তো আমি যেখানে সিটি লাগাই ওখানের কিছু অংশ এদিকে বাদ পড়ে যায়। ঠিক আছে, এইগুলা ওয়াইন্ডিং এর অংশ, এই অংশটা বাদ পড়ে গেছে। তাহলে এই দিকে যদি কোনো ফল্ট হয় তাহলে কি হবে, এটা তো প্রোটেক্টেড জোনের বাইরে চলে যাচ্ছে, তাই না? তো এই জন্য
এই জন্য হচ্ছে when the earth fault occurs near the neutral point, নিউট্রাল পয়েন্টের কাছাকাছি যদি কোনো আর্থ ফল্ট হয়, তাহলে কি, তাহলে যতটুকু এখানে ভোল্টেজ তৈরি হবে, ইনসাফিসিয়েন্ট ভোল্টেজ, সেটা এই যে রিলেকে অপারেট করার জন্য যথেষ্ট হবে না, কারণ এর বাইরেই তো হয়েছে, তাই না? তাইলে নিউট্রাল পয়েন্টের কাছাকাছি যদি কোনো গ্রাউন্ড ফল হয়, সেটাকে এই প্রোটেকশন স্কিমে আমাদের অপারেট করা টাফ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা লিমিটেশন। The magnitude of the unprotected zone depends on the value of earthing resistance and relay setting. আনপ্রোটেক্টেড জোনের যে ম্যাগনিটিউড, ঠিক আছে, সেটা আর্থিং রেজিস্ট্যান্স এবং রিলে সেটিং এর উপর ডিপেন্ড করে। মেকার্স অফ প্রোটেক্টিভ গিয়ার স্পিক অফ প্রোটেক্টিং 80% অফ দ্য ওয়াইন্ডিং। তো দেখো, এই ধরনের প্রোটেকশন দিয়ে আমরা কখনো বলতে পারি না আমরা অল্টারনেটরকে 100% প্রোটেক্ট করতেছি, কারণ ওয়াইন্ডিং এর কিছু অংশ এই সিটির এদিকে বাইরে চলে যায়। এই জন্য বলা হয় যে এই ডিফারেন্সিয়াল প্রোটেকশনে অ্যাকচুয়ালি ওয়াইন্ডিং এর একটা স্পেসিফিক পোর্শন আমরা প্রোটেক্ট করতে পারি। যেমন আমরা বলছি 80% ওয়াইন্ডিং আমরা প্রোটেক্ট করতেছি, তার মানে 20% ওয়াইন্ডিং এমন আছে যেগুলো কি আমার সেফ জোনের বাইরে, ওখানে ফল্ট হলে আমরা ট্রিপিং করতে পারবো না। তো এই এতটুকু জোনকে, এই যতটুকু বাইরে চলে গেল, এটাকে বলা হয় আনপ্রোটেক্টেড জোন। ঠিক আছে, ওয়াইন্ডিং এর আনপ্রোটেক্টেড জোন। তো it is usual to practice to protect only 85% of the winding because the chances of the earth fault occurring near the neutral point are very rare due to the uniform insulation of the winding throughout. তো অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিস হচ্ছে আমরা যাতে অন্তত 85% ওয়াইন্ডিংকে সিটির দুইটা সিটের আওতায় নিয়ে আসি, অর্থাৎ এই সিটি থেকে এই সিটির মাঝামাঝি অঞ্চলে যাতে ওয়াইন্ডিং এর 85% ঢুকে যায়, আর নিউট্রাল পয়েন্টের কাছাকাছি ফল্ট হওয়ার সম্ভাবনাও কম থাকে, যেহেতু ওয়াইন্ডিং এর ইনসুলেশন একদম সুষমভাবে বন্টন করা থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে দুইটাকে আরেকটু মডিফাই করে, এখানে কিন্তু আমরা দেখলাম ডিফারেন্সিয়াল প্রোটেকশন, আর আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে মডিফাইড ডিফারেন্সিয়াল প্রোটেকশন। মডিফাইড ডিফারেন্সিয়াল প্রোটেকশনে কি করা হয়েছে দেখো, এই ডিফারেন্সিয়াল প্রোটেকশনে আমার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে, তুমি যদি খেয়াল করো আগের যে রিলে ছিল সেখানে আমার এখানেও একটা ওয়াইন্ডিং ছিল, কিন্তু এখন আমি এখানে ওয়াইন্ডিং দিই নাই, রিলে দিই নাই, অর্থাৎ এখানে রিলে দিই নাই। দুই দিকে আমি দুইটা রিলে দিছি, মাঝখানে একটা রেজিস্ট্যান্স দিছি, আবার এদিকে আরেকটা রিলে দিছি। এই দুই দিকের দুইটা রিলের নাম হচ্ছে ফেজ ফল্ট রিলে, অর্থাৎ ফেজে যদি কোনো ফল্ট হয় তাহলে হচ্ছে এই রিলে দুইটা অপারেট করে। ঠিক আছে, আর আর্থে কোনো ফল্ট হইলে এই রিলেটা অপারেট করে। এই জন্য এটাকে বলা হয় মডিফাইড ডিফারেন্সিয়াল প্রোটেকশন। ঠিক আছে, তবে এরও কিছু লিমিটেশন আছে। আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশন কারেন্টস এট দ্য টু এন্ডস অফ ইচ স্টেটর ওয়াইন্ডিং উইল বি ইকুয়াল। নর্মালটা তো গেল। Therefore, there is a balanced circulating current in the phase pilot wires and no current flows through the operating coils of the relays. Consequently, the relay remain inoperative. তার মানে এইখানে উম, যদি তুমি খেয়াল করো, there is a balanced circulating current in the phase pilot wires and no circulating currents flows through the operating coil. তো এই এই মডিফাইড ডিফারেন্সিয়াল প্রোটেকশনে আমাদের সার্কুলেটিং যে ওয়্যার আছে, ঠিক আছে, আহ, এই যে পাইলট ওয়্যার, এগুলোকে বলা হয় পাইলট ওয়্যার, যে ওয়্যার গুলা দিয়ে সিটিকে কানেক্ট করা হয়, এই ওয়্যার গুলাতে ব্যালেন্স কারেন্ট ফ্লো করে। তো ব্যালেন্স কারেন্ট ফ্লো করার কারণে হচ্ছে অনেক সময় এই রিলেটা কাজ করে না। ঠিক আছে, তো ব্যালেন্স কারেন্ট থাকার কারণে যখন এই কয়েলটা কাজ করে না, এই জন্য আমরা কি করছি, এই রিলেটাকে এখানে নিয়ে আসছি যাতে এই তিনটা পথের যোগফল কারেন্ট এটা দিয়ে ফ্লো হয়। যদি কোনো ফল্ট হয় তিনটার যোগফল এখান দিয়ে ফ্লো হয়, তখন এই আর্থ রিলেটা অপারেট করতে পারে। ঠিক আছে, ইন অ্যান আর্থ ফল্ট অকার্স অন এনি ওয়ান ফেজ, the out of balance secondary current in the cities is that phase will flow through the earth relay here and via pilot S1 and S2 to the neutral
of the current transformers. This will cause the operation of earth relay only. অর্থাৎ লাইনে তোমার যদি আর্থে কোনো ফল্ট হয় তাহলে কি হবে, তাইলে আমার হচ্ছে কারেন্টটা এই আর্থ রিলে দিয়ে ফ্লো হবে, তখন এই আর্থ রিলেটা অপারেট করবে। আর যদি কোনো ফেস টু ফেস ফল্ট হয় তাহলে কি, ফেস টু ফেস ফল্ট মানে কি, এ বি, বিসি অথবা সি এ, তাই না? এটা এটার সাথে এটা, অথবা এটার সাথে এটা, অথবা এটার সাথে এটা, তাহলে ফেস ফল্ট তো আমার তিনোটা ফেসের দরকার নেই, যে কোনো একটা তো কমন থাকবেই, তাই না? এ বি বি সি সি এ, যে কোনো একটা কমন আছে না? হয় এটার সাথে এটা হচ্ছে, না হয় এটার সাথে এটা হচ্ছে, না হয় এটার সাথে এটা হচ্ছে, তাই না? সবসময় তো একটা না একটা কমন থাকতেছে। তাহলে ফেজ ফল্ট হলে আমার কি, এই রিলে গুলো দিয়ে এটা পিসি আর পিএ দিয়ে অপারেট করে। আর এখন ব্যালেন্সিং রেজিস্ট্যান্সটা আমি কি পাইলট ওয়্যার থেকে সরায়ে এখানে নিয়ে আসলাম। তো এই হচ্ছে মডিফাইড ডিফারেন্সিয়াল প্রোটেকশন। পরীক্ষায় তোমাকে আসলে এত কিছু বর্ণনা বা ব্যাখ্যা করতে বলবে না, তোমাকে হয়তো বলতে পারে যে মডিফাইড ডিফারেন্সিয়াল প্রোটেকশনের চিত্র আঁকো, ঠিক আছে, অথবা লিমিটেশন লিখো শর্টে, 2-3টা পয়েন্ট লিখবা। আবার বলতে পারে ডিফারেন্সিয়াল প্রোটেকশনের চিত্র আঁকো। তো এখানে সবাই ভুল করে কি, পরীক্ষায় আসলো মডিফাইড, ঠিক আছে, তো তুমি এটা আঁকলা, তাহলে কিন্তু হবে না, মডিফাইড হিসেবে এটা প্রচলিত না। সিম্পল ডিফারেন্সিয়াল প্রোটেকশন বললে তুমি এটাও আঁকতে পারো, এটাও আঁকতে পারো, কিন্তু মডিফাইড ডিফারেন্সিয়াল প্রোটেকশন বললে তোমাকে এইটা আঁকতে হবে, আর্থ রিলেটাকে বের করে দিতে হবে, ব্যালেন্সিং রিলে এখানে দিতে হবে। আর লিমিটেশন এগুলো জাস্ট তোমার জানার জন্য বললাম, চিত্রটা তুমি মনে রাখতে পারলে এবং বুঝলেই হবে। এরপরে আরেকটা হচ্ছে ব্যালেন্সড আর্থ ফল প্রোটেকশন, ঠিক আছে। ব্যালেন্সড আর্থ ফল প্রোটেকশনটা কি, দেখো জেনারেটরের নিউট্রালের পরে এখানে হচ্ছে একটা সিটি কানেক্ট করা হয়, এখানে 3টা সিটি কানেক্ট করা হয়, কানেক্ট করে এগুলাকে এই চিত্রের মতো করে শর্ট করে দিয়ে এইখানে থাকে আমার আর্থ ফল্ট রিলেটা, ঠিক আছে, এবং এখানে আর্থিং রেজিস্ট্যান্সটা থাকে। তো আমার যদি আমার এই জোনের ভিতরে কোথাও কোনো ফেজের সাথে আর্থের ফল্ট হয়, ঠিক আছে, তাহলে কি হবে, এদিক দিয়ে আমার যতটুকু কারেন্ট পাস করতেছে, ঠিক আছে, সব কারেন্ট পাস হয়ে আবার নিউট্রাল দিয়ে ফেরত আসতেছে না, তো যতটুকু কারেন্ট এখান দিয়ে বের হচ্ছে ততটুকু কারেন্ট কিন্তু এখান দিয়ে ঢুকবে না আর, কারণ কিছু কারেন্ট এখানে গ্রাউন্ডে চলে যাবে, তখনই এই সিটিগুলোর মধ্যে আনব্যালেন্স সৃষ্টি হবে। আর আনব্যালেন্স হইলে কি হবে, এখান দিয়ে কারেন্ট গিয়ে সিমিলারলি এখান দিয়ে ফ্লো করবে না, কিছু কারেন্ট এই রিলে দিয়েও তখন চলে যাবে, ঠিক আছে। তাহলে কিছু কারেন্ট যদি আমার রিলে দিয়ে চলে যায়, আচ্ছা, কিছু কারেন্ট যদি রিলে দিয়ে যায় তখনই কি হবে, রিলেটা অপারেট করবে। তাহলে এটারও আমার জাস্ট চিত্রটা জানলেই হবে, মনে রাখতে পারলে হবে, অনেক সময় চিত্র আঁকতে দিতে পারে, এবং ভাইভাতে অনেক সময় বসেও বলে যে ব্যালেন্স আর্থফল প্রোটেকশনের চিত্র আঁকো। The balance earthfall protection scheme is mainly used for protection of small generator. Actually এটা বড় জেনারেটরে ইউজ করে না, ছোট ছোট জেনারেটরে ইউজ করে, ঠিক আছে। তো এই ছোট জেনারেটরে কিন্তু আমরা আবার ডিফারেন্সিয়াল প্রোটেকশন, তারপরে সেলফ ব্যালেন্স প্রোটেকশন এগুলো অ্যাপ্লাই করি না, এখানে সরাসরি আর্থফল প্রোটেকশনটা দেই। ইন স্মল জেনারেটর দ্য নিউট্রাল এন্ড অফ দ্য থ্রি ফেজ, একটু ওয়েট, এটা একটু ডিস্টার্ব করছে। তো দেখো এই ব্যালেন্সড আর্থফল যে প্রোটেকশন আছে, আহ, সেই প্রোটেকশনে স্মল জেনারেটরের জন্য অ্যাপ্লাই করা হয়, আমরা বললাম the neutral end of the three phase winding is connected internally to a single terminal. তো দেখো এই ছোট জেনারেটরে 3টা পয়েন্টের নিউট্রাল, এটা কিন্তু অল্টারনেটরের বাইরে এসে কানেক্ট করে না। বড় বড় জেনারেটরে পয়েন্ট গুলো ভিতরে থাকে, এগুলাকে পয়েন্ট করা থাকে, ইচ্ছা মতো এগুলোকে শর্ট করা যায় বাহির থেকেও, কিন্তু ছোট অল্টারনেটরে ভিতরেই এটা শর্ট করা থাকে নিউট্রাল, ঠিক আছে। এই জন্য এগুলাতে আমরা কি ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিতে পারি না, কারণ ডিফারেন্সিয়াল প্রোটেকশন তো এরকম ওয়াইন্ডিং এর ভিতরে দেওয়ার কথা, তাই না? তো এই জন্য ওগুলাতে আমরা কি আর্থফল প্রোটেকশনটা দেই নিউট্রালের পরে, যেহেতু এটা দিতে হয়, এই জন্য নিউট্রাল এন্ডটা আমাদের কাছে অ্যাভেলেবল হয় না, এটাই বলা হয়েছে। তো এই ধরনের প্রোটেকশন অ্যাকচুয়ালি ফেস টু ফেস ফল্টের কোনো প্রোটেকশন দেয় না, জাস্ট ফেস টু গ্রাউন্ড ফল্টের প্রোটেকশন দেয়। মনে করো 2টা লাইন শর্ট হয়ে গেছে, ঠিক আছে, তাহলেও কি এই প্রোটেকশন
কাজ করবে না, কিন্তু আর্থের সাথে কোনো ফল্ট হলে এটা কাজ করবে। তো কিভাবে আরেক ধরনের প্রোটেকশন আছে, সেটা হচ্ছে কি জেনারেটর ইন্টার টার্ন ফল্ট প্রোটেকশন। ইন্টার টার্ন ফল্ট প্রোটেকশন এটা আমরা শুনেই বুঝতে পারতেছি যে ইন্টার টার্ন মানে হচ্ছে অল্টারনেটরের যে ওয়াইন্ডিং আছে সেই ওয়াইন্ডিং এর দুইটা টার্নের মধ্যে যদি শর্ট সার্কিট হয়, তখন সে কি করবে, এই যেখানে প্যাচ আছে না, এই প্যাচ এই প্যাচ এর মধ্যে দুইটা প্যাচ মনে করো শর্ট হয়ে গেছে, তাহলে কি ওয়াইন্ডিং একটু কমে গেছে না এদিকে অন্যান্য ফেজের তুলনায়। তো এই ধরনের ফল্টকে সে কি করবে, প্রোটেকশন করবে। তো এই চিত্রটা অনেক সময় পরীক্ষায় আসে, এটা সিঙ্গেল ফেজের জন্য আঁকা হয়েছে, 3 ফেজ হইলে পরপর 3টা আঁকতে হবে পাশাপাশি। ঠিক আছে, তো এখানে দেখো রিলেটা থাকে কোথায়, রিলেটা এই যে দুইটা ওয়াইন্ডিং থেকে দুইটা সিটি নিয়ে একটা স্টেবিলাইজিং রেজিস্টর দিয়ে এইভাবে কানেক্ট করতে হয়, এবং এখানে থাকে সার্কিট ব্রেকার। তো এই ধরনের প্রোটেকশনে হচ্ছে অ্যাকচুয়ালি 100% ওয়াইন্ডিং আমরা প্রোটেক্ট করতে পারি না। ঠিক আছে, এই ধরনের প্রোটেকশনে অ্যাকচুয়ালি দেখা যায় আমরা 30, 30 না 80% অফ দ্য ওয়াইন্ডিং প্রোটেক্ট করতে পারি। তো এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে যে এই ফলটা কখন হয়, যখন ইনসুলেশন বিটুইন কন্ডাক্টরস ইন দ্য সেম স্টেটর ওয়াইন্ডিং স্লট ইজ ড্যামেজড। ঠিক আছে, একটা নির্দিষ্ট অল্টারনেটরের সেম ওয়াইন্ডিং এ যদি দুইটা টার্ন বা 3টা টার্ন বা কয়েকটা টার্ন পাশাপাশি শর্ট হয়ে যায়, তখন সেটাকে ইন্টার টার্ন ফল্ট বলে। আচ্ছা, তো এইটার ইম্পর্টেন্স কি? হাই ভোল্টেজ জেনারেটর এন্ড মডার্ন লার্জ জেনারেটর নিড স্টেটর ইন্টারনাল প্রোটেকশন টু প্রিভেন্ট ফল্টস। তো অ্যাকচুয়ালি এটা হাই ভোল্টেজ জেনারেটর আর মডার্ন লার্জ জেনারেটরে এই ধরনের প্রোটেকশন ইউজ করা হয়। আর এটাকে আরেকটা নাম হচ্ছে ক্রস ডিফারেন্সিয়াল মেথড। দেখো ডিফারেন্সিয়ালে কিন্তু এরকম ক্রস কানেকশন থাকে না, এখানে কিন্তু ক্রস কানেকশন দেওয়া হয়েছে, এটার টানের সাথে এটা, এটার সাথে এটা ক্রস করা হয়েছে। ঠিক আছে, এই জন্য এটাকে ক্রস ডিফারেন্সিয়াল ইন্টারটার্ন প্রোটেকশনও বলে। তো এইটাকে আবার অল্টারনেটিভ একটা প্রোটেকশন স্কিম হচ্ছে সেকেন্ড হারমোনিক কারেন্টস টু অ্যাক্টিভেট পোলারাইজড রিলে উইথ নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে প্রিভেন্টিং ফলস ট্রিগার্স ডিউরিং এক্সটার্নাল ইস্যুস। তো এটার অল্টারনেটিভ আর একটা প্রোটেকশন স্কিম আছে। ঠিক আছে, ওইটা আমরা দেখবো না, অত ডেপথ আমাদের চাকরির পরীক্ষায় আসে না, একাডেমিক নলেজের জন্য লাগে একাডেমিক পড়াশোনা করতে চাইলে, তবে এত ডিপ ডেপথ কখনো আসে না আর কি, এই পর্যন্ত আসতে দেখিনি আমি। এটার আর একটা অল্টারনেট আর কি স্টেটর ইন্টারনাল ফল্টের। Interturn stator winding fault can easily be detected by stator differential protection or stator earth fault protection. Hence, it is not very essential to provide a special protection scheme for interturn faults occur in stator winding. This type of faults is generated if the insulation between conductors with different potential in the same slot is punctured. এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে এখানে বলা হচ্ছে স্টেটর ইন্টারটার্ন ফল্ট, মনে করো একটা ওয়াইন্ডিং এর সাথে অন্য আর একটা ওয়াইন্ডিং এর টার্নের যদি শর্ট হয়, যদিও এটা অনেক দূরে থাকে এগুলা, তো এটা সম্ভব না, কিন্তু যদি এটা হয় তাহলে কি প্রোটেকশন সম্ভব? প্রোটেকশন সম্ভব, তবে এই যে স্টেটর ইন্টারটার্ন ফল্ট প্রোটেকশন আমরা যে চিত্র আঁকলাম এইভাবে কানেকশন দিলে সম্ভব না। ঠিক আছে, এই জন্য এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দিস টাইপ অফ ফল্ট ইজ জেনারেটেড if the insulation between conductors with different potential in the same slot is punctured. ঠিক আছে, যদি ইনসুলেশন ব্রেকডাউন হয় কন্ডাক্টরের মধ্যে যারা কি আছে সেম স্লটে আছে তখন, তো এই ধরনের ফল্ট খুব দ্রুত আর্থ ফল্টে কনভার্ট হয়ে যায়। হাই ভোল্টেজ জেনারেটর হ্যাভ মেনি কন্ডাক্টরস পার স্লট ইন দ্য স্টেটর ওয়াইন্ডিং। অ্যাকচুয়ালি যে হাই ভোল্টেজ জেনারেটর গুলো আছে ওখানে একটা স্লটের ভিতরে অনেকগুলো কন্ডাক্টর থাকে, প্রত্যেকটা কন্ডাক্টর আলাদা আলাদা ইনসুলেশন দেওয়া থাকে, কিন্তু অনেক সময় এমন হয় যে একই স্লটের ভিতরে আমি যে অনেকগুলো তার পেঁচাইছি, তোমরা অনেকটা এরকম দেখো, এই যে এখানে এরকম স্লট স্লট করা থাকে না? ঠিক আছে, এই স্লটের ভিতরে মনে করো 100টা তার গেছে, প্রত্যেকটা তো আলাদা আলাদা কি ইনসুলেশন করা আছে,
এখানে এরকম 100টা তার গেছে, কিন্তু বাই চান্স এই দুইটা কি হয়ে গেছে, ইনসুলেশন ব্রেক হয়ে দুইটা শর্ট হয়ে গেছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারটার্ন ফল্ট। ঠিক আছে, আমি রোটরে দেখাইলাম, তোমরা স্টেটর হিসেবে কল্পনা করো। ঠিক আছে, তো এটা আসলে ছোট ছোট জেনারেটরের প্রয়োজন হয় না, এগুলো বড় বড় জেনারেটরে যেখানে একটা স্লটে অনেকগুলো টার্ন যায়, তখন এই প্রোটেকশনটা লাগে। তাইলে আমরা একটা জিনিস জানলাম যে ইন্টারটার্ন প্রোটেকশন ফল্ট অ্যাকচুয়ালি লার্জ জেনারেটরের ক্ষেত্রে ইউজ করা হয়। তো জাস্ট এখানে আজকের ক্লাসে আমি অনেক কিছু বললাম, সবকিছু তোমাদের মুখস্থ করতে হবে বা জানতে হবে এমন না। এখান থেকে তোমরা ফিগার গুলা মনে রাখবা, আর কি কি ফল্ট হয় এই ফল্ট গুলার নাম মনে রাখবা, আর খুবই শর্টে এই জিনিসগুলা জাস্ট একটু এক্সপ্লেন করতে পারলেই হবে। তবে চিত্রগুলা খুবই ইম্পর্টেন্ট, কি আসলো ওর সাথে চিত্রটা কি, আর ব্যাখ্যা প্রত্যেকটা শীট আমি দিয়ে দিব, শীটে ব্যাখ্যাগুলো করা আছে, এগুলো তোমরা দেখে নিবা, জাস্ট থিওরির জন্য প্রয়োজন আর কি। আর ফাইনালি আমরা নেক্সট ক্লাসে এই রিলেটেড অল্টারনেটর প্রোটেকশন রিলেটেড বেশ কিছু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে তোমরা চাইলে কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো, অথবা আমাদের এই ইউটিউব চ্যানেলেও তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।